হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর আলো চ্যাপ্টারের ভলিউম 1 এর ভলিউম 1 বলতে যে প্রশ্ন বিচিত্রা তোমাদের আছে সেই প্রশ্ন বিচিত্রার রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার যে ভলিউম 1 সেই ভলিউম 1 এর আলোর থেকে যা যা কোশ্চেন হয় সেই কোশ্চেন গুলো নিয়ে আমরা চলে এসেছি। প্রথমে এমসিকিউ, তারপর শর্ট কোশ্চেন এবং তারপর 2 নম্বর এবং তারপরে 3 নম্বর, এইভাবে কোশ্চেন গুলো সাজানো আছে। অতএব যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট, এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে চাও তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, কারণ এখানে অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো কম্পিটিটিভ এক্সামে পড়ার মতো। তো চলে আসছি আজকের এই ভিডিওতে। আচ্ছা, তোমাদের একটা বলে দিই, এই ভিডিওটা কোথায় কোথায় পাবে। এটা তো তোমরা আহ, পেলে ইউটিউবে পাবে, আর হচ্ছে জ্ঞানের অঞ্জলি অ্যাপস, জ্ঞানের অঞ্জলি অ্যাপ, এটাতে যাবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অথবা প্লে স্টোর থেকে তোমরা কি করবে না, এটাকে সার্চ করে এটাকে ডাউনলোড করবে। ওখান থেকে তোমরা কিন্তু ভিডিও পাবে। তার সঙ্গে সঙ্গে কেন এটা বললাম যে জ্ঞানের অঞ্জলিতে যাও, ওখানে টেস্ট আছে, টেস্ট গুলো তোমরা কমপ্লিট করবে, দেখবে ফার্স্ট ইউনিট টেস্ট বা তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই টেস্ট গুলো এখানে করানো আছে। অতএব যদি তোমাদের সময় থাকে বা এ করো, তাহলে তোমরা কিন্তু এখানে যাবে অবশ্যই। ঠিক আছে, ওখানে গিয়ে টেস্ট গুলো দেবে, ওগুলো ফ্রি টেস্ট। চলো আমরা প্রথম কোশ্চেন গুলোতে চলে আসছি। বলছে কোন রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে। আমরা এখানে পড়েছি কাঁচের স্ল্যাব, যদি কাঁচের স্ল্যাব হয় তাহলে রশ্মি যে কোণে পড়ে, আমাদের অ্যাকচুয়ালি কাঁচের স্ল্যাব হলে যে কোণে পড়ে ঠিক সেই কোণে সেই কোণে আপতিত হয় বা সমান্তরালে রশ্মিগুলো যায়। কি বললাম, বোঝা গেছে? সমান্তরালে রশ্মিগুলো যাবে, অর্থাৎ আপতন কোণ আর প্রতিসরণ কোণ সমান হবে। যেহেতু লম্বভাবে পড়েছে তাহলে কোণটা সবসময় লম্বের সঙ্গে বিবেচনা করা হয় আমাদের। প্রতিসরণের সময় এই লম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে সেটাই বিবেচনা করা হয়। যেহেতু লম্ব ভাবে পড়েছে, মানে রশ্মিটা এইভাবে পড়েছে, অর্থাৎ লম্বর সঙ্গে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার মানে প্রতিসরণের সময়ও ঠিক 0 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হবে। তাহলে এটার আনসার হবে 0 ডিগ্রি। এক্স রশ্মি, ওয়াই রশ্মি, গামা রশ্মি, ইউভি রশ্মি ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজাও। তোমাদের একটা বলে দিই যে আমাদের যে রশ্মিগুলো আছে, রেডিও তরঙ্গ আছে, ঠিক আছে, তারপরে আছে মাইক্রোওয়েভ, তারপরে আছে অবলোহিত রশ্মি, ইনফ্রারেড, তারপরে আছে তোমাদের আহ দৃশ্যমান রশ্মি, যেটা ভিজিবল বলতে পারো, দৃশ্যমান রশ্মি। তারপরে আছে আল্ট্রাভায়োলেট ইউভি রশ্মি। তারপরে আছে তোমাদের হচ্ছে এক্স রশ্মি। তারপরে আছে গামা রশ্মি। এটা আমাদের কিভাবে হলো, এটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঠিক আছে। আর এটার তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে কম। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি বেশি, শক্তি বেশি, এটার শক্তি কম, শক্তি কম। বোঝা গেল কি বললাম? আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম, এটার কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক বেশি। তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু কম্পাঙ্ক বেশি, আর শক্তি বেশি, এটার কম্পাঙ্ক কম। ব্যাস, এইটুকুনি মাথায় রাখো। তাহলে এটা হচ্ছে আমাদের রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ,
ইনফ্রারেড যেটা অবলোহিত রশ্মি, এটা ভিজিবল দৃশ্যমান রশ্মি মানে যেটার মধ্যে আমাদের বেনিয়া সহকলা পড়ে। লালটা এদিকে পড়বে আর বেগুনিটা এদিকে পড়বে, বেগুনি। অর্থাৎ লালের তরঙ্গদৈর্ঘ্য বেশি কিন্তু শক্তি কম, বেগুনির তরঙ্গদৈর্ঘ্য কম কিন্তু শক্তি বেশি। এটা মাথায় রাখতে হবে। আর এটা ইউভি এক্স এটা তা। তাহলে এদের মধ্যে তোমাদের কোনটা দেখে মনে হচ্ছে? তোমাকে এখানে কি বলছে? শক্তি অনুযায়ী সাজাতে বলছে। তাহলে শক্তির সবথেকে বেশি শক্তি হচ্ছে গামার। গামার দিকে হাঁকড়ে আছে। গামার তারপরে এক্স তারপরে ইউভি তার মানে এ। অপশন এ হবে। কি বললাম বোঝা গেছে? চলো তারপরে কি বলছে? আচ্ছা। তারপরে বলছে চলো কি বলছে দেখো। তারপরে বলছে যে কোনো লেন্সের ফোকাস এর মধ্যে কোনো বস্তুকে যদি আমরা রাখি, তাহলে ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে উত্তল লেন্স। আচ্ছা, উত্তল লেন্সের মধ্যে আমরা যদি ফোকাসের মধ্যে রাখি, ফোকাসে রাখলে এটা F1, এটা F2। তাহলে এই ফোকাসে বস্তু রাখলে আমাদের উল্টো দিকে অসীমে বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে, উল্টো প্রতিবিম্ব গঠিত হবে। এটা যদি উপরের দিকে থাকে তাহলে এটা নিচের দিকে থাকবে, উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। এবারে আমরা ফোকাসের মধ্যে রেখে দিচ্ছি। যখন ফোকাসের মধ্যে রাখবো তখন আমাদের বস্তু যেই দিকে আছে সেই দিকে হবে এবং তার একটা কি হবে না বড় আর সমশীর্ষ। তাহলে অসৎ হবে, সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। কি বললাম বোঝা গেছে? অসৎ আর সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। তোমরা এটা মনে রাখবে যে ফোকাসের মধ্যে কিন্তু এফ এর মধ্যে ফোকাসের মধ্যে সবসময় বস্তু কি থাকে না ভুতুড়ে ছবি হয়। ভুতুড়ে ভুতুড়ে ছবি এটা মাথায় রাখবে। অর্থাৎ ফোকাসের মধ্যেই যখনই যাব আমরা ভুতুড়ে ছবি বলতে সে ছবি সৎ নয়, পর্দায় ফেলা যাবে না, তুমি দেখতে পাবে। অর্থাৎ পর্দায় ফেলে লোককে দেখাতে পারবে না কিন্তু তুমি দেখতে পারবে। যেটা ভূতের ক্ষেত্রে দেখি, আমি দেখতে পাচ্ছি কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছে না। সেটা হচ্ছে ভুতুড়ে ছবি, অর্থাৎ ফোকাসের মধ্যে থাকবে। ঠিক আছে? আর ভুতুড়ে ছবি প্রায় তো বড়ই হবে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের আহ ছোট হয়, যেমন উত্তল দর্পণের ক্ষেত্রে হয়। কি বললাম বোঝা গেছে? উত্তল দর্পণের ক্ষেত্রে ছবি ছোট হবে, কিন্তু বাকি প্রায় সবের ক্ষেত্রে আমাদের সমশীর্ষ বড় হবে। মোটর গাড়ির ব্যবহৃত ভিউ মিররটি আমাদের কোন দর্পণ ব্যবহার করা হয়? না উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এই বিটটা হবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে? কেননা এটার কারণও পড়তে পারে, যদি বড় কোশ্চেনে কারণ পড়ে না তাহলে তুমি বলবে যে উত্তল দর্পণের ক্ষেত্রে যে ভিউর যে রেঞ্জটা বা তোমার হচ্ছে কি বলবে ভিউর যে রেঞ্জ বা হচ্ছে তোমার হচ্ছে সামনের যে ক্ষেত্র বা আলোক ক্ষেত্রটা অনেক বেশি। ঠিক আছে? উত্তল লেন্সের ক্ষেত্রে, যার ফলে অনেক দূর থেকে অনেক অঞ্চল জুড়ে ছবি নেওয়া যেতে পারে। কিন্তু এটা অবতল হলে কার্ভ হবে, অবতল হলে কি হবে? অবতল হলে তার ক্ষেত্রটা কিন্তু কমে আসবে, জাস্ট এইটা ক্ষেত্র, এর বাইরে ছবি আসবে না। যার কারণে উত্তল দর্পণ ব্যবহার করি আমরা। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক পদার্থ কোন বর্ণের আলোর জন্য সর্বাধিক? প্রতিসরাঙ্ক সর্বাধিক। প্রতিসরাঙ্ক মানে একটা রশ্মি বা বায়ু মাধ্যমে প্রবেশ করার পর রশ্মিটা কতটা তোমার হচ্ছে বেঁকে যাচ্ছে। বাই ঘন মাধ্যম হলে মনে হচ্ছে ভিতরে ঢুকবে, তাহলে কতটা চ্যুতি বেশি হচ্ছে। ঠিক আছে? সেটাই হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক সর্বাধিক যদি বলে তাহলে আমরা বলবো বেগুনি। বেগুনির প্রতিসরাঙ্ক সর্বাধিক। ঠিক আছে? তারপরে দেখো কি বলছে। আচ্ছা, দেখো তারপরে দেখো কি বলছে। বলছে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই। এখানে বলছে আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এর মধ্যে
সম্পর্ক হলো কোনটা? এটা র্যালের সূত্র ছিল। হ্যাঁ? র্যালের সূত্র ছিল। র্যালের সূত্র কি বলছে? যে চতুর্ঘাতের সমানুপাতিক। তার মানে কত হবে? ডিডটা হবে। সমানুপাতি নয় ব্যস্তানুপাতিক। 1/, থাকলে ব্যস্তানুপাতিক। জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? তোমাদের বুদবুদটাকে দেখতে এরকম মনে হয়। তাহলে তোমাদের এটা মনে হবে উত্তর লেন্সের মতো কাজ করে। কিন্তু প্রকৃতপক্ষে এটা আলাদা। কারণ বাইরে যেটা থাকে তার ঘনত্ব বেশি। ঘনত্ব বেশি থাকে। আর ভিতরে বায়ু যেটা থাকে তার ঘনত্ব কম। তাহলে আমরা পড়েছি উত্তর লেন্স কখন অবতল লেন্সের মতো আচরণ করবে? না, উত্তর লেন্সকে যদি কোনো একটা মাধ্যমে প্রবেশ করানো হয় যে মাধ্যমের ঘনত্ব ওই লেন্সের ঘনত্বের থেকে বেশি হয়, তখন অবতল লেন্সের মতো আচরণ করে। অর্থাৎ এর ভিতরটা বায়ু আছে, বাইরের জল, তাহলে বাইরের ঘনত্ব বেশি, তাহলে উত্তল আকার হলে অবতল লেন্সের মতো আচরণ করবে। তাহলে আমরা কি বলবো? অবতল লেন্স। অবতল লেন্স মানে অভিসারী নয়, অপসারী লেন্সের মতো আচরণ করবে। দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর আর প্রকাশ দৈর্ঘ্য এফ হলে এদের মধ্যে সম্পর্ক আমরা কি জানি? আর সমান 2f। এটা আমরা সম্পর্ক আমরা প্রমাণও করেছি অনেক। আর সমান 2f, তাহলে এখান থেকে এফ সমান কত হবে? r/2। দেখো, এফ সমান r/2। চলো তারপরে কি বলছে দেখো। এটা দেখো, এটা তোমাদের কি বলছে দেখো। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে আমরা যখন উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখবো, তাহলে অসীম থেকে বস্তু যখন আসবে সবসময় ফোকাসে তার হচ্ছে প্রতিবিম্ব তৈরি হবে, ফোকাসে তৈরি হবে। তাহলে কত হবে? ফোকাসে তৈরি হবে। সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে বিচ্ছুরিতের ফলে হলে পর্দায় সবার উপরে যেটা থাকবে, উপরে যেটা থাকবে সেটা কম বিক্ষেপিত হয়েছে, কম প্রতিসরাঙ্ক যার, তারপরে আস্তে আস্তে করে বেশি প্রতিসরাঙ্ক গুলো পড়বে আস্তে আস্তে। তার মানে সব থেকে উপরে থাকবে লাল, আর নিচে থাকবে বেগুনি। বেগুনিটা নিচে থাকবে। শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের চেয়ে, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় বেশি যে কোনো মাধ্যমের আলোর বেগের থেকে, সবসময় বেশি হবে। ওই কারণে তো প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক যেটা আমরা বলি, পরম প্রতিসরাঙ্ক, সেটা সবসময় 1-এর থেকে বড়। এটা মাথায় রাখবে। বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে আমরা দেখতে কেমন লাগতো? না, কালো লাগতো। কারণ আকাশে যে রশ্মিগুলো যায়, যে রশ্মিগুলো বিকিরিত হোক বা যে করে হোক, যে রশ্মিগুলো যায় বা আসে, সেগুলো বায়ুর কণার সঙ্গে সংঘাতের ফলে বা শোষণ, তার আহ, রশ্মি উৎপন্ন সেগুলো থেকে বা বিক্ষেপণের মাধ্যমে এটা কি হয় না, আবার নীলাভ একটা আকাশ তৈরি হয় বা রঙের একটা বিচ্ছুরণ ঘটে। সব রঙেরই ঘটে কিন্তু নীল রঙের বেশি ঘটে, তাই বেগুনি নীল রঙের বেশি ঘটে, কিন্তু নীলটা আমাদের চোখে স্পর্শ মানে সংবেদনশীল বেশি, তাই আমরা নীল দেখতে পাই। তো এখানে কিন্তু আকাশ যদি, বায়ুমণ্ডল যদি না থাকতো, তাহলে সব রশ্মি, কোনো রশ্মি আমাদের কিন্তু বিক্ষেপিত হতো না, তাহলে আমাদের কোনোভাবেই কোনো রশ্মি আমরা দেখতে পেতাম না, তাই আমরা কালো দেখতাম সবসময়। ঠিক আছে? এটাকে মাথায় রাখবে। চলো তারপরে কি বলছে। মিউ 1, মিউ 2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ যথাক্রমে v1 এবং v2। তাহলে আমাদের হচ্ছে কোন সম্পর্ক সত্য? একটু দেখো, তাকাও। পরম প্রতিসরাঙ্ক যদি মিউ 1 ভাবি, তাহলে মিউ 1 মানে, তাহলে আলোর বেগ বাই ওই মাধ্যমের বেগ। আচ্ছা, মিউ 2 মানে সেম জিনিস, আলোর বেগ বাই ওই মাধ্যমের বেগ v2। এবারে মিউ 1 বাই মিউ 2 করে দাও, মিউ 1 বাই মিউ 2 করে দাও। মিউ 1 বাই মিউ 2 সমান কত হচ্ছে তাহলে? মিউ 1 বাই মিউ 2 মানে তোমরা ভাগ করলে t/v1, আর এটা উল্টে যাবে t/v2। বাই ভি টু মানে এটা সি সি কেটে যাবে, তাহলে কণাগণি গুণ করলে তোমাদেরকে হচ্ছে মিউ 1 মিউ 2 সমান, আচ্ছা, মিউ 1 ভি 1 সমান মিউ 2 ভি 2। তার মানে কোনটা হবে? ঠিকটা হবে। ঠিক আছে? এবার দেখো বক্রতা কেন্দ্রের বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস। বক্রতা বৃদ্ধিতে আমরা যদি বক্রতাকে বাড়াই কোনো কারণে, আমাদের গোলীয় দর্পণ তোমরা উম, আহ,
অবতল দর্পণ ভাবতে পারো। অবতল দর্পণ এটা ছিল, এর বক্রতাকে তোমরা বাড়িয়ে দিলে মানে আরো কার্ভ হয়ে গেল, আরো কার্ভ। তখন কি হবে? তখন কি হবে? ফোকাস দৈর্ঘ্য এটার একটু বেশি ছিল, ফোকাস দৈর্ঘ্য এর কাছে চলে আসবে। ফোকাস দৈর্ঘ্য কি বললাম, বোঝা গেছে? তাহলে ফোকাস দৈর্ঘ্য এর কাছে চলে আসবে। তাহলে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হবে? কমে যাবে। বিবর্ধক কাচের এত দূরে রাখা কোনো প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য, একটা জিনিস মাথায় রাখো, বিবর্ধক কাচ বলতে আমাদের লেন্স ভাবতে পারি। তাহলে আমাদের প্রতিবিম্ব, প্রতিবিম্ব কত দূরে আছে? এত দূরে রাখা একটা বস্তু, তাহলে বস্তুর দূরত্ব কত? না, বস্তুর দূরত্ব তোমার হচ্ছে 0.1 মিটার। আর হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব কত? না, 40 সেমি। এবারে মিটার সেমি, এটাকে যদি আমরা সেমিতে করি, তাহলে কিন্তু এখানে কত হবে? 10 সেমি হবে। এবারে আমাদের প্রতিবিম্ব বা রৈখিক বিবর্ধন কত হয়? রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব বাই বস্তু। প্রতিবিম্ব, প্রতিবিম্ব, প্রতিবিম্বের কি হবে? উম, দৈর্ঘ্য হবে বা দূরত্ব হবে। প্রতিবিম্বের দূরত্ব মানে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই লেন্স থেকে বস্তুর দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব কত আমাকে বলে দিচ্ছে? 40 সেমি। আর এটা বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব তোমরা লিখে নেবে, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব লেন্স থেকে। তাহলে প্রতিবিম্বের দূরত্ব তোমাকে দেওয়া আছে, প্রতিবিম্ব 40 সেমি দূরে, আর এটা এত মিটার মানে 10 সেমি। 100 দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করলে 10 সেমি হবে। কেটে গেলে এটা 4 হচ্ছে, দেখো 4। তাহলে আমাদের সিটটা হবে 4 হবে। ঠিক আছে, চলো তারপরে কি বলছে। তারপর বলছে আলোর বর্ণ নির্ভর করে যার উপর, তা হলো, তাহলে আলোর বর্ণ কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, আর কোনটি নয়। আমাদের কিন্তু রশ্মি যখন একটা ভূ ভূপৃষ্ঠে পতিত হয়, পতিত হয়ে আবার ফেরত যায়, এই প্রতিফলন হওয়ার সময় আসে যে তরঙ্গ দৈর্ঘ্য, প্রতিফলন হওয়ার পর তরঙ্গ দৈর্ঘ্য খানিকটা বেড়ে যায়, কিন্তু রঙের সেরকম কোনো পরিবর্তন হয় না। তাহলে বর্ণটা নির্ভর করে সাধারণত কম্পাঙ্কের উপর। ঠিক আছে, সবসময় কম্পাঙ্কের উপর বর্ণ নির্ভর করবে। লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণে, তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমবে বাড়বে, একটু মাথায় রাখো। ঠিক আছে, আমাদের যাচ্ছে কত? লঘু থেকে ঘন। তাহলে আহ লঘু থেকে ঘন, লঘু থেকে ঘন, ঘন মাধ্যমে যাচ্ছে। তাহলে লঘুতে পড়ছে, পড়ে ঘন মাধ্যমে যখন যাচ্ছে তখন তার বেগ কমে যাবে, বেগ কমে যাবে। ঠিক আছে, লঘু থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে তখন তার বেগ কমে যাবে। আমাদের অ্যাকচুয়ালি ভি সমান, বেগ সমান এন ল্যামডা। এবার কম্পাঙ্ক তো ফিক্সড, কম্পাঙ্ক ফিক্সড, কম্পাঙ্ক যদি ফিক্সড থাকে তাহলে বেগ কমে যাওয়া মানে তরঙ্গ দৈর্ঘ্য কমতে হবে। তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে যখন যাবে তার তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই কি হবে? কমবে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে। প্রিজমের আলোক রশ্মি, প্রিজমের আলোক রশ্মির আপতন কোণ 0 থেকে ক্রমশ বাড়তে থাকলে চ্যুতি কোণ ক্রমশ কি হবে? দেখো, আমাদের আমাদের এই লেখচিত্রটা এটাও পড়তেও পারে কিন্তু পরীক্ষায় বলে দিচ্ছি। এটা হচ্ছে চ্যুতি, ডেল্টা এম যেটা বলা আছে, মানে ডেল্টা চ্যুতির তোমার হচ্ছে অক্ষ যদি আমি এটা ধরি, আর এটা আপতন কোণের অক্ষ যদি ধরি, তাহলে আমাদের লেখচিত্রটা এরকম হয়ে এই রকম গেছে। তাহলে একটা বিন্দুতে যেটা ন্যূনতম সেটা I0, I0 বলা বলা হয়েছে, এটা I0 হবে, I0। কি বললাম, বোঝা গেছে? তাহলে এই I0 তে সর্বনিম্ন, তাহলে প্রথমে যখন আমরা আপতন কোণ বাড়াচ্ছি মানে যাচ্ছে তখন বেশি ছিল, আস্তে আস্তে যখন ওইদিকে যাচ্ছে তারপর আস্তে আস্তে কমছে, কমছে, কমতে কমতে একবারে কমে গেল। তারপরে এর থেকে যখন আবার পতন বাড়াবো তখন আস্তে আস্তে বাড়তে থাকবে চ্যুতি কোণ। তাহলে এটার এটার থেকে আমরা কি বুঝতে পারছি? প্রথমে কমবে পরে বাড়বে, ঠিকটা হবে। চলো তারপরে কি বলছে, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি। তাহলে বস্তুকে 8 সেমি দূরে রাখলে, তার মানে কি ফোকাসের মধ্যে রাখছি আমি, অবতল দর্পণের ফোকাসের মধ্যে বস্তু আছে, ফোকাস এফ যদি হয় তাহলে ফোকাসের মধ্যে বস্তু আছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে ফোকাসের মধ্যে বস্তু আছে, তাহলে ফোকাসের মধ্যে ফোকাসে যদি থাকে তাহলে বস্তু রশ্মি সমান্তরাল হয়।
আর ফোকাসের মধ্যে থাকলে কি হবে, না রশ্মি কি হবে, বাইরের দিকে যাবে। বাইরের দিকে গেলে তোমার হচ্ছে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। এখানে কি বলছে, অসৎ বিবর্ধিত, অসৎ খর্বাকার, আর সৎ বিবর্ধিত। সৎ তো হবে না, কারণ ফোকাসের মধ্যে আছে, ফোকাসের মধ্যে সৎ আর হবে না, তাহলে অসৎ হবে। এবার অসৎ বিবর্ধিত না হচ্ছে খর্বাকার, আমাদের অসৎ বিবর্ধিত হবে। অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের কিন্তু অসৎ বিবর্ধিত হবে। ঠিক আছে, বস্তুকে বড় দেখবো, দেখাবো। তাহলে কি বললাম, ঠিক আছে, বিবর্ধিত হবে ছবিটা। তারপরে কি বলছে দেখো, আচ্ছা একটু দাঁড়াও, তারপরে দেখো, তারপরে বলছে যে 10 সেমি ফোকাস দূরত্বে অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে দেখো, ফোকাস দৈর্ঘ্য কত, 10 সেমি। আমরা সমান আকারে পাবো কখন, যখন আমরা বক্রতা ব্যাসার্ধে বা 2f দূরত্বে রাখবো। 2f দূরত্বে মানে বক্রতা ব্যাসার্ধে মানে আর, আর এ রাখবো। ধরো এই অবতল দর্পণ এর যে ব্যাসার্ধ গোলকটা কমপ্লিট হলে যে ব্যাসার্ধ আর, সেই আর এর এইখানে কেন্দ্রে রাখবো, অথবা 2f দূরত্ব মানে ওটা দুটো একই জিনিস। তাহলে ফোকাস দূরত্ব যেহেতু 10 বলছে, এটা এফ, তাহলে আমাদের 2m মানে 10 দিয়ে 20, তার মানে ডি। এই 20 সেমি দূরত্বে রাখলে আমাদের কিন্তু কি হবে, না হচ্ছে দুটো হচ্ছে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে। আমাদের চোখে রেটিনার যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো সৎ, অবশীর্ষ, আর সৎ মানে পর্দায় ফেলানো যায়, অবশীর্ষ অসৎ তো হবে না, অসৎ হবে না, ঠিক আছে, সৎ সমশীর্ষ। আমাদের চোখের ছবিটা যদি তুমি দেখো, তাহলে চোখের ছবি, গাছটা যদি এদিকে থাকে, তাহলে চোখের পর্দায় ছবিটা পড়বে এদিক থেকে, তাহলে অবশীর্ষ হবে। তাহলে অবশীর্ষ মানে প্রথমটা হবে, মানে এর অপশনটা হবে। ঠিক আছে, চলো তারপরে কি বলছে, তাহলে তারপরটা কি বলছে দেখো, বলছে রাস্তায় আলোর প্রতিফলক হিসাবে কোন দর্পণ আমরা ব্যবহার করি, সেটা অবতল, উত্তল, রাস্তার আলোর প্রতিফলক হিসাবে। তাহলে আলোর প্রতিফলক হিসাবে আমরা কিন্তু অবতল দর্পণ, এরকম অবতল দর্পণ ব্যবহার করি। এখানে বাল্ব থাকে, সব অবতল হবে, অবতল হলে এখানে রশ্মিটা ভালোভাবে বা উজ্জ্বল হয়ে ওই সামনের দিকে ছড়িয়ে পড়বে। আমরা অবতল দর্পণ ব্যবহার করি। ঠিক আছে, রাস্তার আলোর প্রতিফলক হিসাবে। কি বললাম, বোঝা গেছে? অবতল দর্পণ। পদার্থ কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম, তাহলে বিক্ষেপণ যদি সবচেয়ে কম বলি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি, অর্থাৎ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, ওর বিক্ষেপণ সব থেকে কম। সরল ক্যামেরায় যে ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, এটাও সরল ক্যামেরায়ও আমাদের উল্টো প্রতিবিম্ব, তার মানে সমশীর্ষ হবে না, সমশীর্ষ হবে না, সৎ হবে, সৎ পর্দায় ফেলানো যায়, সৎ হবে। তাহলে সৎ আর অবশীর্ষ হবে। কি বললাম, মজা গেছে? তাহলে সিটটা হবে। ঠিক আছে, চলো তারপরে কি বলছে দেখো, তোমরা করার চেষ্টা করো। আবার দেখো কি বলছে, সমতল দর্পণের ফোকাস দূরত্ব, সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম। অর্থাৎ সমতল দর্পণ এর যদি বক্রতা ব্যাসার্ধ আমরা বার করি, তাহলে অসীম, এর ব্যাসার্ধ অসীম। এর এর কোনো বক্র নেই, অর্থাৎ এই যে একটা জায়গায় শেষ হবে তা নয়, অসীম পর্যন্ত চলছে, অর্থাৎ এর বক্রতা ব্যাসার্ধ সবসময় অসীম হবে। মোটর গাড়ির পিছনে বস্তু দেখবার জন্য আমরা কোন লেন্স ব্যবহার করি, কোন লেন্স ব্যবহার করি, না আমাদের উত্তল দর্পণ ব্যবহার করি, উত্তল দর্পণ। ঠিক আছে, লেন্স নয়, উত্তল দর্পণ ব্যবহার করি। আমরা এটা আগেও পড়েছি মোটর গাড়ি। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? আমরা এক্ষুনি শিখলাম আর ইজিক্যাল টু 2f, মানে এফ ফোকাস দৈর্ঘ্য ইজিক্যাল টু r/2 করলে হবে, মানে 20/2 মানে 10। তাহলে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি 20 হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য হবে 10। নীল কাঁচের মধ্য মধ্য দিয়ে লাল ফুলের দিকে তাকালে ফুলের রং কিরকম হবে? আমরা ফুলটাকে লাল দেখি কেন, না ফুলটাকে লাল দেখি এই কারণে, ফুলটা হচ্ছে তোমার হচ্ছে কি, লাল বর্ণ বিচ্ছুরিত করে বা প্রতিফলন করে, লাল বর্ণ প্রতিফলিত করে, আর সমস্ত বর্ণ কিন্তু শোষণ করে নেয়। ঠিক আছে, এবারে আমরা যদি নীল আলো এর উপরে ফেলাই, তাহলে নীল আলোও শোষণ করে নেবে। তাহলে লাল আলো বাদে সব শোষণ করে নেয়, তার মানে কি নীল আলো শোষণ করে নেবে। তাহলে নীল আলো যদি তুমি ফেলো শুধু, আর কোনো আলো নয়, তাহলে নীল আলো ওখানে শোষণ করবে, কিন্তু নীল আলো আর তোমাকে কোনো আলো প্রতিফলন করবে না, বা তোমার চোখে এসে কোনো আলো পড়বে না। অর্থাৎ কোনো আলো যদি চোখে না পড়ে, তাহলে তোমাকে কালো লাগবে, তাহলে এটাকে কালো করবে। বোঝা গেল কি বললাম? চলো তারপরে কি বলছে,
এখানে দেখো, তারপরে কি বলছে দেখো, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলোর যে ধর্ম অপরিবর্তিত থাকে। তাহলে আলোর প্রতিসরণ একটা মাধ্যম লঘু থেকে ঘন মাধ্যমে আপতিত হওয়ার সময় আলোর কিন্তু সব ধর্ম পরিবর্তন হয়, শুধু কম্পাঙ্ক বাদে। তাহলে কম্পাঙ্কটা হচ্ছে অপরিবর্তিত থাকে। হ্যাঁ, তোমাদের হচ্ছে গতিবেগ পরিবর্তন হয়, গতিবেগ তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়। হ্যাঁ, আর বিস্তার তো অবশ্যই পরিবর্তন হবে। হুম, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হওয়া মানে বিস্তার পরিবর্তন হবে, কম্পাঙ্ক একই থাকে। এবারে বলছি যে একটি লাল ও বেগুনি বর্ণের আলোর রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমে তোমার হচ্ছে আনত হলে যথাক্রমে আর এবং ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে কোনটি হচ্ছে সঠিক। তার মানে দেখো, লাল আলোর কি হবে, প্রতিসরণ আহ, তোমার হচ্ছে প্রতিসরণ কোণ কি হবে, বেশি হবে, প্রতিসরণ কোণ বেশি হবে, কিন্তু তোমার হচ্ছে আহ তোমার হচ্ছে কি হবে না, প্রতিসরাঙ্ক কম হবে। ঠিক আছে, মানে কম বিক্ষেপিত হবে। এখানে তোমাকে কি বলেছে, কারণ আপতিত হলে যথাক্রমে এত প্রতিসরণ কোণে কোণ উৎপন্ন করে। একচুয়ালি এই তল দেখো, এই যাই যাই পড়ুক না কেন এইভাবে পড়ছে, এটা লম্ব ধরো এইটা। তো লাল আলো তো কম কোণে যাবে, আর অন্যান্য আলো তো দূরে চলে যাবে, তাহলে প্রতিসরণ কোণ অন্যান্য আলোর বেশি, লালের কম। এইটা প্রতিসরণ কোণ, লালের কম আর অন্যান্যর বেশি। তাহলে লালটা কোনটা, প্রথমটা লাল। তাহলে আরটা হচ্ছে লাল, তাহলে আরটা কম, প্রতিসরণ কম, কম। তাহলে কম মানে আরটা কম কোনটায় আছে, দিকটা। কি বললাম বোঝা গেছে? প্রতিসরণ কোণ যদি বলে তাহলে লালটা কম, কিন্তু প্রতিসরাঙ্ক যদি বলে তাহলে কিন্তু বেগুনির হচ্ছে বেশি। বোঝা গেল কি বললাম? চলো, তারপরে কি বলছে না, উত্তর লেন্সের সামনে বস্তু, উত্তর লেন্সের সামনে আহ সামনে বস্তু 2f এর বেশি দূরত্বে থাকলে তোমার হচ্ছে দূরত্ব, আহ, প্রতিবিম্বের দূরত্ব হবে। মানে আমরা যখন 2f এর বাইরে রাখবো, ইউটা বড়, 2f এর থেকে না, 2f এর থেকে ইউটা বড়, তখন আমাদের প্রতিবিম্ব কি হবে, এফ আর 2f এর মধ্যে পড়বে। এফ আর 2f এর মধ্যে, তাহলে এখানে এফ আর 2f এর মধ্যে পড়বে, মানে বিটটা হবে। ঠিক আছে, চলো তারপরে কি বলছে দেখো। আচ্ছা, এটা একটু দেখে নাও। যদি তোমাদের এটা বলে যে তোমার হচ্ছে এর ভিতরে তোমার হচ্ছে ওই বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করার ক্ষেত্রে, বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করার ক্ষেত্রে তোমার হচ্ছে আহ তো বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করার ক্ষেত্রে তাহলে কি হবে, তখন আরটা বড় হবে। কেন, এই বেরোনোর ক্ষেত্রে আরটা ছোট হবে, আর তোমার হচ্ছে প্রবেশ করার ক্ষেত্রে আটটা বোর্ড হবে, এটাকে মাথায় রাখবে। যদি তোমার হচ্ছে ওই প্রবেশের কথা বলে, প্রথম থেকে এই ভিতরে প্রবেশ করার কথা বলে, তখন আমাদের কিন্তু এই সির অ্যান্সারটা হবে। আর যদি বেরোনোর কথা বলে তখন কিন্তু এইটার অ্যান্সার হবে। ঠিক আছে, এবার এটা একটু বায়ু থেকে বলে দিচ্ছে, বায়ু থেকে আহ এখানে বলছে না, বেগুনি বর্ণের আলো বায়ু মাধ্যম থেকে একই কোণে প্রিজমে আনত হলো, আপতিত হলে যথাক্রমে এত এত কোণে প্রতিসরণ কোণ উৎপন্ন করে। বলতে এই ভিতরের কথা বলছে, ওই ভিতরের কথা বললে তোমাদের কিন্তু এই সির অ্যান্সার হবে, এটাকে আর মাথায় রাখবে। ঠিক আছে, চলো তারপরে কি বলছে দেখো। বলছে প্রদত্ত কোন চুম্বকীয় তরঙ্গ, তোমাদের এটা হয়ে গেছে, পদার্থ কোন চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের দিক থেকে আমরা যদি দেখি, সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আমাদের ওই বলছিলাম, প্রথমে হচ্ছে রেডিও তরঙ্গ, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, তারপরে আছে তোমাদের অবলোহিত মানে ইনফ্রারেড রশ্মি, তারপরে তোমাদের আছে এগুলো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলছে মানে এদের মধ্যে সব থেকে, তাহলে রেডিও মানে বেতার তরঙ্গ, এটাই সব থেকে বেশি। চোখের হস্যদৃষ্টির সমস্যা দূর করতে, হস্যদৃষ্টি মানে কি, মায়োপিয়া, অর্থাৎ কাছে জিনিস দেখতে পাচ্ছি না, কাছে জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি, দূরের জিনিস দেখতে পাচ্ছি না, তাহলে তোমাকে কি করতে হবে, অবতল লেন্স লাগাতে হবে, অবতল লেন্স।
ঠিক আছে? মায়োপিয়া হলে অবতল লেন্স। হ্যাঁ? অবতল লেন্স লাগাতে হবে মায়োপিয়া হলে। আবার কোন আলো কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে অপসৃত হলে ওর পার্শ্বীয় সরণের পরিমাণ কিসের উপর নির্ভর করে? না স্ল্যাবের বেধের ওপর। মানে দেখো, স্ল্যাব যদি বেশি চওড়া হয় তাহলে পড়ার পরে তোমার হচ্ছে এই ট্রাভেলিং যে দূরত্বটা, এই দূরত্বটা অনেক বেশি হবে। কি বললাম, বোঝা গেছে? আর এইটা যদি হয় তাহলে এই ট্রাভেলিং দূরত্বটা কম হবে। তার মানে এই পার্শ্বীয় সরণটা তোমার হচ্ছে সামান্য হবে। যত পাতলা হবে পার্শ্বীয় সরণটা সামান্য হবে। কিন্তু মোটা হলে পার্শ্বীয় সরণটা দেখো অনেক বেশি হয়ে যায়। দেখো, একটু দেখতে পেলে? তাহলে বেধের উপর নির্ভর করবে। উপাদান তো অবশ্যই নির্ভর করবে, কারণ উপাদানের উপরেই রশ্মিটা কতটা বাঁকবে, কতটা ঘুরবে, সেটার একটা ব্যাপার থাকে। আর আপতন কোণের উপর নির্ভর করবে। তার মানে এই প্রদত্ত সবগুলোর উপরে নির্ভর করবে তোমার হচ্ছে ওই রশ্মিটা কিভাবে হবে। চলো তারপরে কি বলছে? কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন হবে? দেখো, ফোকাস দৈর্ঘ্য আমাদের কাঁচের যে মাধ্যম, কাঁচে অ্যাকচুয়ালি বায়ুর সাপেক্ষে যে বিচারটা করছি, বায়ু অনেক হালকা। এবারে তুমি যদি এই বায়ুর সাপেক্ষে তুমি ফোকাস দৈর্ঘ্য দেখেছো, এবারে বায়ুর জায়গায় তুমি ট্রান্সফার করছো কাকে? জলকে। বায়ুর জায়গায় কাকে ট্রান্সফার করছো? জলকে। এবারে যদি তুমি ওই বায়ুর জায়গায় কম কম ঘনত্বের একটা লোক ছিল, তাকে যদি বেশি ঘনত্বের লোক দিয়ে ট্রান্সফার করো তাহলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে। আবার ঘনত্ব কম, যে ঘনত্বের লোক ছিল তার পরিবর্তে তুমি কম ঘনত্বের লোককে ট্রান্সফার করছো, তাহলে ফোকাস দৈর্ঘ্য কমে যাবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে বেশি ঘনত্বের লোক দিয়ে যদি এই জায়গাটাকে ট্রান্সফার করো, বা পার্শ্ব পার্শ্বীয় যে মাধ্যমটা সেটা যদি চেঞ্জ করো বেশি ঘনত্বের দিয়ে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। কি বললাম, বোঝা গেছে? পদার্থ আলো ধরো জলে ছিল, বায়ুতে নিয়ে আসছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য কমে যাবে। হ্যাঁ, পদার্থ আলোর মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে বেশি? পদার্থ আলোর মধ্যে বিক্ষেপণ সবচেয়ে বেশি হচ্ছে কি না, বিক্ষেপণ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সবুজ, হলুদ, কমলা আর লাল। বেনিয়া সহ কলা। হ্যাঁ, সহ, বেনিয়া, স, হ, ক, লা। তার মানে এই তিনটের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে এইটার মধ্যে এইটারই বিক্ষেপণ সব থেকে বেশি হবে। তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার বিক্ষেপণ বেশি হয়। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? আচ্ছা, তারপরে এসএ কিউ বলছে। ঠিক আছে? এসএ কিউর মধ্যে বলছে যে অবতল ও উত্তল দর্পণের একটি ব্যবহার। অবতল দর্পণ আমরা কোথায় ব্যবহার করি? অবতল দর্পণ আমরা দাঁতের ক্ষেত্রে ব্যবহার করি, দাঁতের ডাক্তার ব্যবহার করে, বা দাঁতের ক্ষেত্রে। ঠিক আছে? হ্যাঁ, অবতল দর্পণ। ঠিক আছে? দাঁতের বা হচ্ছে তোমাদের গাড়ির হেডলাইটেও ব্যবহার করা হয়। গাড়ির হেডলাইটে। ঠিক আছে? গাড়ির হেডলাইটে। আর উত্তল দর্পণ আমরা বিবর্ধক হিসাবে কাজ করি। বিবর্ধক হিসাবে ব্যবহার করি। যেমন ছোট জিনিসকে বড় দেখতে, ছোট ছোট লেখাকে বড় লেখাতে পড়তে। ঠিক আছে? মানুষের চোখের তোমার হচ্ছে দীর্ঘদৃষ্টি প্রতিকারে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘদৃষ্টি প্রতিকারে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘদৃষ্টি প্রতিকার মানে যেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। কি ধরনের লেন্স ব্যবহার করব? না উত্তল লেন্স ব্যবহার করব। উত্তল লেন্স ব্যবহার করব। একটি উভয় উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মি লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর, দেখো ফোকাসে যদি আমরা সমান্তরাল রশ্মি ফেলাই তাহলে ফোকাসে এসে মিলিত হয়। ফোকাসে এসে মিলিত হয়। আর ফোকাস থেকে যদি ফেলাই তাহলে কি হবে? রশ্মি সমান্তরালে নির্গত হবে। তাহলে রশ্মি কি হবে? সমান্তরালে নির্গত হবে। সমান্তরালে নির্গত হবে। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে? আচ্ছা, এবার দেখো, তোমাদের আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে শক্তি কি পায়? শক্তি হ্রাস পায়। এটা মাথায় রাখবে। শক্তি কম্পাঙ্ক বৃদ্ধি পেলে শক্তি হ্রাস পাবে। কম্পাঙ্ক যদি এটা কম্পাঙ্ক বৃদ্ধি বলছে না, ঠিক আছে। শক্তি বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে।
তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় কম শক্তি হ্রাস পায়, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেলে শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে? কম্পাঙ্ক বৃদ্ধিতে কম্পাঙ্কের সঙ্গে সরল সম্পর্ক। কম্পাঙ্ক বৃদ্ধি পেলে শক্তি বৃদ্ধি পাবে। অবতল দর্পণ কখন অ অসৎ বিম্ব গঠন করে? না, অবতল দর্পণ অসৎ বিম্ব গঠন করবে যখন ফোকাসের মধ্যে থাকবে। তাহলে বস্তু ফোকাসের মধ্যে থাকলে। বস্তু ফোকাসের ফোকাসের মধ্যে, ফোকাস ও মেরুর মধ্যে থাকলে। আচ্ছা, এটা ফোকাস ও মেরুর মধ্যে থাকলে, এটা লিখে রাখ। ফোকাস ও মেরুর মধ্যে। ঠিক আছে? ফোকাস ও মেরুর মধ্যে থাকলে। মেরুর মধ্যে থাকলে। সুস- সুস্থ ব্যক্তির ক্ষেত্রে নিকট দৃষ্টির বিন্দুর দূরত্ব কত? না, 25 সেমি। 25 সেমির বাইরে, 25 সেমির মধ্যে কিন্তু স্পষ্ট দেখতে পায় না, 25 সেমির বাইরে হলে স্পষ্ট দেখতে পাবে। আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? আপতন কোণের মান কিন্তু 0 ডিগ্রি হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, এটা আমরা দেখেছি। লম্বভাবে বললে, লম্বভাবে যদি রশ্মি বলে, তাহলে সাইন 0 হয়। এখানে 0/0, 0/0 মানে এটা আমরা অজ্ঞাত বা অসংজ্ঞাত বলে ধরি। এই কারণে ধরো তোমার হচ্ছে আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমরা কিন্তু আহ এই স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। চলো তারপরে কি বলছে? চলো তারপরে কি বলছে দেখো। আলোর প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? না, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। এটা তাহলে লিখবে, এটা আমরা আগেও করেছি, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর রৈখিক বিবর্ধন এত। তাহলে উচ্চতা, এটা বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা সবসময় নিচে থাকে, প্রতিবিম্বের উচ্চতাটা উপরে থাকবে। তাহলে রৈখিক বিবর্ধন কত? এত। রৈখিক বিবর্ধন সমান কত হয়? না হচ্ছে আহ প্রতিবিম্বের উচ্চতা। তাহলে প্রতিবিম্বের উচ্চতা লেখো। প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। বস্তুর উচ্চতা কত? না, 20। এটা গুণ করে দাও। ঠিক আছে? আহ এটা গুণ করলে 5 সেমি হবে। তাহলে প্রতিবিম্বের উচ্চতা সমান কত হবে? 2.5 গুণিতক 209। এটা দশমিক কেটে দাও। 10, এটা হবে 2, তার মানে এটা কত হচ্ছে? 50। তারপরে কি বলছে? আলোর প্রতিসরণ লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম। এটা অবশ্যই ঠিক। এটা কেন? না হচ্ছে লাল বর্ণের আলোর চ্যুতি, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, তার গতিবেগ বেশি, এই কারণে তার চ্যুতি সবসময় কম হয়। ঠিক আছে? চলো তারপরটা কি বলছে। তারপরে দেখো এটা কি বলছে। এটা বলছে ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 40 সেমি। তাহলে বক্রতা ব্যাসার্ধ মানে অ্যাকচুয়ালি আর দেওয়া আছে। দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে বক্রতা ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলে আমাদের ফোকাস দৈর্ঘ্য হয়। তাহলে ফোকাস দৈর্ঘ্য সমান লিখবো আমরা, ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য সমান 40/2 সেমি সমান 20 সেমি। আর অথবা কোশ্চেনটা বলছি দেখো, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য যদি এত থাকে, তাহলে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। ফোকাস দৈর্ঘ্য কত হবে? না, ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেমি। দর্পণের ক্ষেত্রে মাথায় রাখবে, দর্পণের ক্ষেত্রে কিন্তু ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে, এটা মাথায় রাখবে। এবারে ওই যে দন্ত চিকিৎসা কি ধরনের দর্পণ ব্যবহার করি? না, অবতল দর্পণ, এটা আমরা জানি। অবতল দর্পণ ব্যবহার করি। তারপরে কি বলছে? না, একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? একটি প্রিজম, দেখো প্রিজম মানে এটা তিনটে এরকম করে গেছে, এটা কি আবার তিনটে এরকম করে সব এটা লেগে আছে, ব্যাস। চলো তাহলে কটা তল হিসাব করো। এদিকে একটা তল, ওদিকে একটা তল, আর মাঝে 3টে তল। তাহলে 3 দিয়ে 5টা তল আছে, 5টি। চলো তারপরে কি বলছে। হ্যাঁ, তারপরে বলছে, তারপরে কি বলছে, শূন্যস্থানে সাদা আলো বিচ্ছুরণ সম্ভব কি? না, শূন্যস্থানে না। কেন না?
শূন্যস্থানে সব বর্ণের আলোর গতিবেগ সমান থাকে। ওই জন্য তাদের কোনো তোমাদের হচ্ছে এটা এক নাম্বারেও পড়তে পারে। সব বর্ণের আলোর গতিবেগ সমান থাকার কারণে ওখানে বিচ্ছুরণ হয় না। কাঁচের স্ল্যাবে আলো আপতিত হলে নির্গমনের সময় বর্ণালীর বিভক্ত হয় না কেন? না, কাঁচের স্ল্যাব দুটি প্রিজমের কাঁচের স্ল্যাব হচ্ছে দুটি প্রিজমের হচ্ছে কি আহ দুটি প্রিজমের হচ্ছে সমন্বয়ে গঠিত। তাহলে একটা প্রিজমে আলো পড়ে যদি বিচ্ছুরিত হয় অন্য প্রিজমে সেই আলোটা কি হবে না একত্রিত হয়ে আবার একই সঙ্গে বেরোয়। ঠিক আছে? এই কারণে হচ্ছে তোমার হচ্ছে আলোর প্রিজমে তোমার হচ্ছে এটা লেখা আছে অবশ্য পরে তোমরা পাবে। এই কারণে হচ্ছে কাঁচের স্ল্যাবে হচ্ছে কি হয় না, বিচ্ছুরিত হয় না, বর্ণালী তৈরি হয় না। গামা ও এক্স রশ্মির মধ্যকার তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? না, তরঙ্গ দৈর্ঘ্যের দিক থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে এক্স রশ্মি। কোনো বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন। তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হচ্ছে লাল বর্ণের আলোর জন্য, লাল বর্ণ। কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক অথবা বায়ু মাধ্যমে অবতল আহ, কোন কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বাধিক। আর হচ্ছে বায়ু মাধ্যমে অবতল লেন্স একটি অভিসারী লেন্স। অভিসারী মানে একটা বিন্দুতে, অবতল সবসময় অভিসারী হয়। অবতল একটা বিন্দুতে যে গিয়ে মিলিত হবে অভিসারী হবে, অপসারী হবে না। অবতল লেন্স, আচ্ছা আচ্ছা, এটা অবতল লেন্স বলছি, তাই তো? অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স। অবতল লেন্স মানে অপসারী লেন্স হবে, কিন্তু এখানে অভিসারী দেওয়া আছে, তাহলে এটা বায়ু মাধ্যমে অবতল লেন্স। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মিথ্যা, অভিসারী লেন্স হবে না। চলো তারপরে কি বলছে? বলছে আহ, মাইক্রোওয়েভ তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা 1 মিলিমিটার থেকে 1 মিটার। ঠিক আছে? অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে? অবতল দর্পণ অসৎ বিম্ব গঠন করে যখন বস্তু ফোকাসে থাকে, যখন বস্তু ফোকাসে থাকে। ফোকাসে ফোকাস ও ফোকাস ও মেরুর মধ্যে থাকে, মেরুর মধ্যে থাকে। কি বললাম, বোঝা গেছে? এটাকে লিখবে। তারপর বলছে কোনো আলোক রশ্মি আপতন কোণ তোমার হচ্ছে 50 ডিগ্রি, প্রতিসরণ কোণ এত। তাহলে চ্যুতি কোণের মান কত? না, চ্যুতি কোণের মান ডেল্টা ইজিক্যাল টু আই মাইনাস আর, যেটা হয় আই মানে 50 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি, এটা বাদ দিলে তোমার হবে 18 ডিগ্রি হবে। ইএনটি মানে দাঁত, ইএনটি যেটা দাঁতের ডাক্তার, সেটা কোন দর্পণ ব্যবহার করে? না, অবতল দর্পণ, অবতল দর্পণ ব্যবহার করে। আচ্ছা, কোন প্রকার দর্পণের সর্বদা সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়? না, দর্পণ বলছি তো, তাহলে উত্তল দর্পণের সবসময় সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়, কিন্তু ছোট তৈরি হয়, কিন্তু সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? তারপরে বলছে দেখো, তোমার হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা আমরা আহ 400 থেকে 700 আমরা বলতে পারি। ঠিক আছে? 400 থেকে 700 ন্যানোমিটার, মিলিমিটার নয়, ন্যানোমিটার, ন্যানোমিটার, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে? 700 ন্যানোমিটার। মায়োপিয়া প্রতিকার কি ধরনের লেন্স? মায়োপিয়া প্রতিকার হচ্ছে প্রতিকার করতে গেলে আমাদেরকে আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হবে, অবতল লেন্স, অব অবতল লেন্স। আর মোটর গাড়ির হেডলাইটে তোমাদের হচ্ছে কি ধরনের দর্পণ? মোটর গাড়ি হেডলাইটেও অবতল দর্পণ, অবতল দর্পণ। তোমরা এগুলো খাতায় কোশ্চেন লিখে অ্যান্সার গুলো লিখে ফেলবে, তৈরি করে নেবে। ঠিক আছে? কোনো নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সর্বাধিক। তাহলে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে বেগুনির প্রতিসরাঙ্ক সর্বাধিক, এটা সত্য। ঠিক আছে? বেগুনির প্রতিসরাঙ্ক সর্বাধিক মানে ওটা বাঁকে সর্বাধিক বাঁকে। ঠিক আছে? তারপরে কি বলছি দেখো, কোনো অবতল দর্পণের ফোকাসে
বস্তু রাখলে, অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? না, প্রতিবিম্ব হচ্ছে ফোকাসে রাখা মানে আহ, তোমার হচ্ছে আহ, কোথায় গঠিত হবে? না হচ্ছে দর্পণের পিছনে। দর্পণের পিছনে, পিছনে হবে, সমশীর্ষ হবে। বোঝা গেল কি বললাম? চলো তারপরে কি বলছে, তারপরে দেখো, দেখো জলের প্রতিসরাঙ্ক কি বলছে? জলের প্রতিসরাঙ্ক 1.5, এটা মিথ্যে। জলের প্রতিসরাঙ্ক 1.33। কাঁচের প্রতিসরাঙ্ক এটা। একটি গোলীয় দর্পণের আলোকীয় বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত, তাহলে এখানে বলছে যে আলোক রশ্মিটা বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হলে প্রতিফলন হলে বিচ্যুতি কোণ কত হবে? আমার হচ্ছে আই সমান, আপতিত আই সমান 0, আর আমাদের চ্যুতি কোণ হচ্ছে 180 ডিগ্রি -2i, এইটা চ্যুতি কোণ। তাহলে I0 যদি বসিয়ে দিই তাহলে চ্যুতি কোণ হবে 180 ডিগ্রি। ঠিক আছে, কি বললাম? তাহলে চ্যুতি কোণ সমান 180 ডিগ্রি -2i। আলোর মৌলিক বর্ণগুলি কি কি? অ্যাকচুয়ালি লাল হবে, নীল হবে, লাল নীল সবুজ, সবুজ, এই তিনটে। গামা রশ্মি একটি ব্যবহার যদি তোমাদের বলো, তাহলে আমরা গামা কোথায় ব্যবহার করি? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি। আমাদের শেষেও দেওয়া আছে গামা, সব রশ্মির ব্যবহারগুলো আমরা দিয়ে রেখেছি। হ্যাঁ, তাহলে এটাকে মাথায় রাখবে। জীবাণু নাশ করতে ব্যবহার করতে করতে পারি। তারপরে এখানে বলছে কি, উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার সর্বদা বস্তুর আকারের তুলনায় ছোট হয়। উত্তল দর্পণের দ্বারা, উত্তল দর্পণে অবশ্যই এটা সত্য। ঠিক আছে, সবসময় ছোট হবে বস্তু থেকে, কিন্তু সমশীর্ষ হবে, একই পার্শ্বে পড়বে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটাকে তোমরা মাথায় রাখবে। চলো তারপরে কি, চোখের ড্যাশ অঙ্গটি প্রয়োজন মতো ছোট বড় হয়ে চোখের ভিতরে আলো ঢোকার পরিমাণটা নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে আইরিস। আইরিস, আইরিস, এটা মাথায় রাখবে। ঠিক আছে। আর অথবার কোষের মানব চক্ষু স্পষ্ট দর্শনের নিকট বিন্দু বলতে কি বোঝো? নিকট বিন্দু বলতে সব থেকে ন্যূনতম যে দূরত্বে, তাহলে মানুষের চোখের সব থেকে বা সর্বনিম্ন যে দূরত্বে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায়, সেই দূরত্বকে বলা হয় নিকট বিন্দু, বা সেই বিন্দুটাকে বলা হবে নিকট বিন্দু। এটাকে মাথায় রাখবে। ঠিক আছে, তোমরা লিখে নেবে যে বিন্দুর কথা বললে তোমরা বিন্দু বলবে। এটা লিখবে যে আহ মানব চক্ষুর সব থেকে নিকট বিন্দু, যে নিকটতম যে বিন্দুতে তোমার হচ্ছে কোনো বস্তুকে স্পষ্ট দেখা যায়, সেই বিন্দুকে বলা হবে নিকটতম। উত্তল দর্পণে উত্তল লেন্সে চাঁদের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাসে গঠিত হবে, কারণ চাঁদ অসীমে আছে না, ওই জন্য প্রায় ফোকাসে তৈরি হবে। ফোকাস, ফোকাসে গঠন হবে। ঠিক আছে। বস্তুর অবস্থান কোথায় হলে কোনো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব লেন্সটির বক্রতা কেন্দ্রে গঠিত হয়? তাহলে এখানে বলছে যে কোথায় হলে, অবস্থান কোথায় হলে, তাহলে বক্রতা কেন্দ্রে গঠিত হচ্ছে মানে কি, কোন দর্পণ? না, লেন্স। বস্তুর অবস্থান কোথায় হলে কোনো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব লেন্সটির বক্রতা কেন্দ্রে গঠিত হয়, এবং আহ, এটা অ্যাকচুয়ালি লেন্স নয়, দর্পণের বক্রতা কেন্দ্রে। এখানে তাহলে অবস্থানও হবে বক্রতা কেন্দ্রে। ঠিক আছে, অবস্থান হবে বক্রতা কেন্দ্রে। এখানে বলছি দেখো, বা 2f দূরত্বে, 2f দূরত্বে। এখানে কি বলছে দেখো, আহ তোমার হচ্ছে আহ 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট কোনো লেন্স থেকে কোনো বস্তু কত দূরে থাকলে তার প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হবে? এটাও তোমার 2f দূরত্বে থাকে। 2f দূরত্বে থাকলে, বস্তুর অবস্থান 2f দূরত্বে থাকলে, তাহলে তাদের কি হবে? না হচ্ছে আহ রৈখিক বিবর্ধন 1 হবে। চলো তারপরে কি বলছে, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এত, এবং কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? না, এইটা যদি প্রথম কোশ্চেনের অ্যান্সারটা বলো, তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 আছে, তাহলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক হবে 1/1.5। এটাকে যদি তোমরা কাটাকাটি করো 2/3 হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে।
আর অথবার কোশ্চেনটা এই যে বিক্ষেপণ বলতে কি বোঝো? এটা দিয়ে রেখেছি, এটা তোমরা দেখে এটাকে তুলে নেবে। ঠিক আছে? আলোক কেন্দ্রের সংজ্ঞা এটাও দেওয়া আছে। এটাকে তোমরা তুলে নেবে আলোক কেন্দ্রের সংজ্ঞা। আলোক কেন্দ্রটা আমরা এমনভাবে আলোটা পাঠাবো যে আলোটা প্রতিসরণ হয়ে সমান্তরালে বেরোবে এবং সেই সময় কেন্দ্রে মানে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে কি আলোক কেন্দ্র। এটাই লেখা আছে, এটা তোমরা একটু দেখে নেবে। চলো তারপরে কি বলছে দেখো। হ্যাঁ, তারপরে আর একটা স্লাইড আছে, তারপরে ২ নম্বরের কোশ্চেন আছে। আমরা এই আজকের ১ নাম্বার আর এটা নিয়ে শেষ শেষ করবো এখানে দেখো প্রতিফলন, প্রতিফলক টেলিস্কোপে আমরা কি দর্পণ ব্যবহার করি? অবতল দর্পণ। হ্যাঁ, ওটা প্রতিফলক টেলিস্কোপে একটা জায়গায় রশ্মি ফেলাতে হয়, তাই অবতল দর্পণ ব্যবহার করে এক এক জায়গায় রশ্মিটাকে ফেলানো হয়। কাঁচের স্ল্যাবে রশ্মির প্রতিসরণে কোনো চ্যুতি ঘটে না। এটা অবশ্যই সত্য, কাঁচের স্ল্যাবে চ্যুতি ঘটবে না। চ্যুতি বলতে কৌণিক চ্যুতি ঘটে না, এটা মাথায় রাখবে। কিন্তু কৌণিক চ্যুতি এই কথাটা লেখা থাকবে, কৌণিক চ্যুতি ঘটে না, কৌণিক চ্যুতি ঘটে না, কিন্তু পার্শ্বীয় সরণ ঘটে। ঠিক আছে? আর মানুষের অন্ধবিন্দু এটা তোমরা জীবন বিজ্ঞানেও পড়বে আর এখানেও পড়বে। অন্ধবিন্দু কাকে বলে বা অন্ধবিন্দু কি? সেটা হচ্ছে রেটিনার যে অংশ দিয়ে তোমার হচ্ছে যে অংশের সঙ্গে চোখের নার্ভ গুলো এসে মিশেছে, মানে অপটিক স্নায়ু যেখানে এসে মিশেছে, সেই জায়গায় কোনো কোনো কোন কোষ বা রড কোষ থাকে না। এবারে ওই জায়গায় যদি তোমার প্রতিবিম্ব তৈরি হয় তাহলে তুমি ওটা অনুভব করতে পারবে না। কারণ কোন কোষ আর রড কোষ নেই। ঠিক আছে? এই কারণে এটাকে আমরা অন্ধবিন্দু বলি। বুঝা গেছে? তো এরপরে আমরা পরের যে পার্টটা সেটা আমরা ২ নম্বরের কোশ্চেন নিয়ে আসবো। ২ নম্বর আর ৩ নম্বরে কতটা পারা যায়। কিন্তু আজকে শর্ট কোশ্চেন আর এসিকিউ গুলো হলো এসিকিউ, এমসিকিউ গুলো। তো এগুলো খাতায় তুলে নেবে। তুলে নিয়ে এটা পুরোটাকে দেখবে তোমরা। ঠিক আছে? দেখে পুরোটাকে রেডি করবে। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে?